ফুটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। ফুটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। আমার যাবার সময় করো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে। ক্ষণিকে ভালোবেসেছিলে, চিরকালের নাই হলে। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে। ক্ষণিকে ভালোবেসেছিলে, চিরকালের নাই হলে। হলো চেনা, হলো দেখা, নয়ন জলে রইল লেখা। হলো চেনা, হলো দেখা, নয়ন জলে রইল লেখা। দূর বিরহে ডাকে কা বর্ষায়। ফাগুন শ্রাবণ হলো হলো, দাও বিদায়। আর যাবার সময় হলো, দাও বিদায়। মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত জনপ্রিয় অনুষ্ঠান পত্রালি লাইভ। আজ আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে 269তম পর্বে হাজির হয়েছি। এ পর্বের বিষয় বিদায় বেলায়, হ্যাঁ, বিষাদ মাখা কিছু চিঠি নিয়ে আমরা বসেছি। আমি চঞ্চল, আমার সাথে আছে রত্না আর ঋতুপর্ণা। আপনাদের চিঠিপত্র সম্পাদনা করেছেন শ্রী সৌমেন্দ্রনাথ জানা। সঙ্গে আছেন ঝর্ণা দত্ত, কাশীনাথ মণ্ডল, নাসিমা বেগম, বিধান চন্দ্র সান্যাল, স্বপন কুমার কুণ্ডু, শিবপা সাঁতো, আলপনা চট্টোপাধ্যায়, বীরেন্দ্রনাথ মাইতি, সুদেষ্টা চক্রবর্তী। বন্ধুরা, নিজ নিজ ফেসবুক থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান হৈমন্তিক এই সন্ধে কেমন কাটছে। হ্যাঁ, বিগত 3 দিন ধরে চলা ঝড় বৃষ্টির কী অভিজ্ঞতা, তাও শুনবো আপনাদের কাছে। আপনাদের লেখা চিঠি শুনতে শুনতে চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। প্রথম চিঠি পড়ব। চিনু ঘোষ পণ্ডিত পাঠিয়েছেন। স্বরূপানন্দ লেন, কে কে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। সূচক 722122। প্রিয় পত্রালি, প্রথমেই বলে রাখি আমরা 4 বোন। আমি মেজ বোন। আমার বাবা খুব রাশভারী মানুষ। বাবার সামনে দাঁড়িয়ে কথা বলা খুব কঠিন ছিল। তা সে স্কুলের
কাগজপত্রই হোক বা জামা কাপড় কেনা হোক। তাই স্বাভাবিকভাবেই আমরা মাকে গিয়ে ধরতাম। মাও বাবাকে ভয় করত। তবুও মেয়েদের চাহিদার কথা তো বলতেই হবে। বাবা অফিস ঘরে পালঙ্কে বসে থাকলে মা অফিস ঘরের দরজায় দাঁড়িয়ে বলতো, শোনো, তোমার মেয়েরা কি বলছে? কি বলছে? আমি তো পেন পেন্সিল খাতা কিনে দিয়েছি। ওসব নয়, ওরা চুড়িদার পায়জামা খুঁজছে। বাবা তৎক্ষণাৎ শ্রী রাধা বস্ত্রালয়কে ফোন করলো। কে বলছিস, গোপাল? হ্যাঁ, গোপালই বলছি। পণ্ডিত ইঞ্জিনিয়ার হিসাবে এলাকায় বাবার খুব সুনাম আছে। বাবা গোপালকে বলল, গোপাল, আমার মেয়েরা বিকেলে তোর দোকানে যাবে, কি সব কিনবে বলছে, দিয়ে দিস। 8 বছর হয়ে গেল দিদির বিয়ে হয়ে গেছে, এবার আমার বিয়ে দেবে বলে সে কথা মায়ের কাছে জানতে পারলাম। তলে তলে বাবা আমার জন্য পাত্র দেখা শুরু করে দিলেন। বিষ্ণুপুরের এক পাত্রের সন্ধান পেলেন বাবা। ট্যাক্সিওয়ালাকে ফোন করলেন, বিষ্ণুপুর যাব, এক্ষুনি এসো। দুপক্ষই রাজি হওয়াতেই মাঘ মাসে আমার বিয়ে হয়ে গেল। বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে যাব, এই যে বড় করুণ দশা। এই বিদায় বেলায় আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না মা, তোমরা আমাকে পর করে দিচ্ছ। বাবা বললেন, আমরা তোকে মাঝে মাঝেই দেখতে যাব। ট্যাক্সিতে চললাম। যতক্ষণ দৃষ্টি যায় বাবা মাকে দেখতে লাগলাম। দেখছেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। প্রিয় সখা পত্রালি, মাস কয়েকের প্রস্তুতি শেষে দুর্গতি নাশিনী দেবীর পুজো সমাপ্তির পর মা চলে যান আপন ঘরে। মাকে বিদায় দিতে মন চায় না, যেতে দিতে ইচ্ছে না থাকলেও যেতে দিতে হয়। মাতৃ বিদায় ক্ষণে চতুর্দিকে বাজতে থাকে বিষাদের সুর। হারিয়ে যায় আলোর রোশনাই, থেমে যায় গান, ম্লান মুখ শিউলি জুঁই মালতীদের। আমাদের ঘরের কন্যাও কদিনের জন্য আসে মায়ের ঘরে। মেনকার মতোই সন্তানকে কাছে পেয়ে মায়ের আনন্দের সীমা থাকে না। ফুরোয় না কথা, গল্প গাথা। দিন কয়েকেরই প্রশান্তির পর কন্যা চলে যায় স্বামীর ঘরে। কন্যাকে বিদায় জানাতে মায়ের দু চোখে অশ্রু কানায় কানায়। দেবীকে বিদায় জানিয়ে আমরা যেমন বলি, আসছে বছর আবার এসো মা, ঘরের দুর্গাও সে নিয়মের ব্যতিক্রম নয়। বিদায়কালে বলি, আবার আসিস মা। মাকে ফিরে পাওয়ার জন্য নতুন বছরের শুরু থেকেই আরম্ভ হয় দিন গোনা। এখন বিদায় বেলার বিষাদ ক্ষণে দেখি লরি ভর্তি যুবক যুবতীর উল্লাস। কখনো চলে চটুল নৃত্যানুষ্ঠান, কিন্তু মায়ের বিসর্জন তো ব্যথা বেদনার। আজ বিসর্জনে উন্মত্ততা আর উচ্চ নিনাদি, বুক ফাটানো ডিজের আওয়াজের যন্ত্রণাই বর্তমান সংস্কৃতি। কখনো মত্ত অবস্থায় বিসর্জন করতে গিয়ে পুকুরে নদীতে তলিয়ে গিয়ে চিরবিদায় নেয় কেউ কেউ। এ অকাল বোধন কাম্য নয়, কাঙ্ক্ষিতও নয়। বিদায়ের কথা ভাবতেই মনে পড়ে বাবার সজ্ঞানে বিদায়ের মুহূর্তটি। কানে বাজে সেই করুণ শব্দগুলো, আমি চলে যাচ্ছি, মাকে দেখিস বাবা। আর মা আমাকে কর্মস্থলে যাওয়ার জন্য বিদায় জানিয়ে পরদিন আসবি বলে নিজেই নিলেন চিরবিদায়। দেখা হলো না আর। জানি আবির্ভাবের পরিণতি তিরোভাবে। আসা যাওয়ার পথে পথে দুঃখ সুখের জানাশোনার পর কে কখন বিদায় নেব অন্তর্যামীই জানেন। সকলকে শুভ বিজয়, প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে কবি নজরুলের ভাষায় বলি, আমার যাবার সময় হলো, দাও বিদায়। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। বন্ধু পত্রালি,
হৃদয়ের ভায়োলিনের সুর বাজছে, তার বিদায় বেলার মালাখানি। এ এক অসহ্য যন্ত্রণা। জীবনে এর থেকে আমার রেহাই নেই, পালাবার পথও নেই। বেশ অনেক বছর আগে মাঘের এক হিমঝরা রাত, তখন স্মার্টফোন দূরস্ত, মোবাইলই পৌঁছয়নি হাতে হাতে। ঘরের কোণে অসময়ের বন্ধুর মতো বসে থাকতো ডায়াল ঘোরানো স্থবির একটা যন্ত্র। তাও সবার ঘরে নয়, আমার ভাড়া বাড়ির দু কামরার ঘরে তো নয়ই। তবু মাঝরাত্রে বাড়িওয়ালার ল্যান্ডফোনের অদৃশ্য গলার সেদিন বেজে উঠেছিল হিম শীতল এক মৃত্যু সংবাদ। আমি জানলাম না, বলতে পারো আমাকে জানানো হলো না, কারণ আমি 5 মাসের শিশুপুত্রের জননী। মানুষ যখন কথার লুকোচুরি খেলে, মানুষই সবার আগে আন্দাজ করতে পারে বোধহয়, অথবা প্রিয় আপনজন হারা হৃদয় হয়তো বুঝতে পারে। বাইরে হিমঝরা মাঘ, নির্জন রাস্তাঘাট, রাতের শেষ ট্রেনও প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে। কোনোভাবেই অকুস্থলে পৌঁছানো সম্ভব নয়। তাই ভোরের অপেক্ষা। ঘুমহারা দু চোখে আছড়ে পড়ছে কত কথা, কত স্মৃতি, সব বাবাকে ঘিরেই। কেন? ভোরের আগে একটু চোখ লেগে গিয়েছিল। দেখি আমার মা ধবধবে থান পরিহিতা ধোয়ার সিঁথিতে চোখের জলের মালা গলায় দাঁড়িয়ে। বুকটা ছ্যাঁত করে উঠল, ধরফর করে উঠলাম, উঠে বসলাম। রাতের অন্ধকার পাতলা হতেই বুকের অন্ধকার নিয়ে বেরিয়ে পড়লাম ট্রেন ধরতে। পৌঁছে দেখি সব নিশ্চিহ্ন। বাবার প্রিয় সেগুন কাঠের খাটের বিছানা ধুধু করছে, বাড়িটাও ধুধু করছে মায়ের সিঁথির মতো। জমে থাকা কান্নারা আছড়ে পড়ল। বাবা কি বিদায় বেলায় তার আদরের খুকুকে খুব খুঁজেছিল? চোখের জলে সবার সব যন্ত্রণা ধুয়ে যাক, মানুষ ভালো থাকুক, অভয়ারা সুবিচার পাক। চিঠি পাঠিয়েছিলেন তিস্তাবেজ, 123/2, জিটি রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু মিতুল ঘটক, চ্যাটার্জি পাড়া, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান, সূচক 713358 থেকে। নতুন পত্রবন্ধু লিখছেন, প্রাণপ্রিয় পত্রালী, আশ্বিনের পেঁজা তুলো মেঘের বৈঠায় ভেসে কার্তিকের চৌঠায় এলো সেই বিদায় বেলা। হায় রে জননী, স্তম্ভিত মাতৃসত্তা পাগল প্রায়। দিশাহীন দৃষ্টিতে গিরি গুহার নিস্তব্ধতা। অব্যক্ত অচেনা এক গোঁগানি ছুটে বেরিয়ে আসতে চাইছে শুষ্ক গলার গণ্ডি ভেদ করে। পেটের ভিতরের নাড়ীতন্ত্রী সব বিদীর্ণ হয়ে রক্তাক্ত হচ্ছে। শিথিল মুষ্টিবন্ধ দুটি হাত কাকে যেন বুকের মাঝে টানতে চায়, কানে বাজছে নিজেরই হৃৎপিণ্ড নিংড়ানো কান্না। মস্তিষ্ক জুড়ে স্নায়ু ঘিলুর দপ্তপানি, অগ্নিশলাকা নিঃশ্বাসে প্রশ্বাসে। চোখ দুটো কি কাঁদছে নাকি কাঁদতে ভুলে গেছে? ডুকরে ওঠা আওয়াজ কি কিছু বলতে চায়? অন্তরাত্মা কি জাগ্রত নাকি নাকি ক্লান্তিতে অবসন্ন? সংজ্ঞা থাকা সত্ত্বেও কোমরে নেই জোর নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াবার। চারপাশে কত কত মানুষের উপস্থিতির অনুভব, কিন্তু কিন্তু দৃষ্টিতে নেই কেউ। চারিদিক মেঘাচ্ছন্ন, সব অন্ধকার। উফ, বড় কষ্ট পত্রালী, বড় কষ্ট। নারী ছেঁড়া ধন হারানো যে বড় কষ্ট। বিদায় নিল দেবনাং প্রিয় একটি বালক, কিন্তু 10 মাস 10 দিনের গর্ভে যত্নে লালিত, আপন স্বপনে মননে সঞ্চারিত যে প্রাণ, তাকে কি গর্ভধারিণী থেকে পৃথক করা যায়? নিয়তির নিষ্ঠুরতায় হয়তো বিদায় বেলা ঘনিয়ে এলো, কিন্তু কিন্তু বিচ্ছেদ যে অসম্ভব,
এই যে চির অনন্ত অদৃশ্য এক সুতোর বন্ধন, সুতো মাতার এই সুতোখানি ছিঁড়ে ফেলা যে স্বয়ং সৃষ্টিকর্তারও সাধ্যাতীত। মাতৃ অন্তর শুধু জানে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। বিদায় বেলায় আমার পত্রালীর বন্ধুদের আসন্ন দীপাবলির শুভেচ্ছা জানাই। লিখছেন মিতুল ঘটক, চ্যাটার্জি পাড়া, শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। সূচক 713358 থেকে। আমরা হয়তো কণ্ঠ দিয়ে যাপন করি এই মর্মবেদনা, কিন্তু হৃদয় দিয়ে যিনি যাপন করেন তিনি বুঝতে পারেন এই যন্ত্রণা কতটা গভীর। ভালো থাকবেন দিদি, আপনার দুনিয়ায় আমরা সবাই রয়েছি আপনার পাশে। বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাক তারাপুর, জেলা নদিয়া। সূচক 741402 থেকে। প্রিয় পত্রালী, কাজী নজরুলের বিদায় বেলায় মনে পড়ে বারে বারে 2 বছর পূর্বে আমার মায়ের চিরবিদায় ছিল চোখের জলে, বড্ড করুণ, বড্ড মর্মস্পর্শী। অনেক রোগ ভোগের পর তিনি সব মায়া ত্যাগ করে বিদায় নিয়ে অজানার পথে পাড়ি দিলেন। তার নশ্বর দেহ চিতার আগুনে ভস্ম হয়ে গেল। আমাদের চোখের জলও একসময় শুকিয়ে গেল। বাবার বিদায়কালে যত না কষ্ট হয়েছিল, মায়ের বিদায়কালে তার দ্বিগুণ হয়েছিল। আজ আবার নতুন করে মা দুর্গাকে চোখের জলে বিদায় জানাতে হলো। নিষ্ঠুর দশমী আমাদের মাকে নিয়ে চলে গেল। সান্ত্বনা শুধু একটাই, মাকে 1 বছর পরে আবার আসতেই হবে, দুস্থ, ভক্তিহীন, অর্থহীন, ক্ষমতাহীন, দুর্বল সন্তানের ডাকে। মায়ের কাছে প্রার্থনা সব দুঃখ দুর্দশা দূর করে তার সন্তানের মুখে হাসি ফুটিয়ে তোলেন। বিদায় বেলায় সেই গানটি বারবার মনে পড়ে, একবার বিদায় দাও মা, ঘুরে আসি। সব বিদায় বেলায় বড্ড করুণ, বড্ড কষ্টের। সদ্য বিবাহিতা কন্যাকে বিদায় বেলায় সে কষ্টও ভুলবার নয়। চিঠিটি পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাক তারাপুর, জেলা নদিয়া। সূচক 741402 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান। সূচক 713502 থেকে। হৈমন্তিক পত্রালী, শারদ সুন্দরী দশভুজা বিদায় নিলেন। এ বিদায় তো উপলক্ষ মাত্র, বছর পর আবারও আসবে মহাপূজা, হবে বিসর্জন। চক্রাকারে চলা এই নিয়মের বশীভূত আমি নই। আমি যে শুনেছি বিবাহ বাসরে বিরোহী মালকোষ রাগ, মাটির 3.5 হাত গভীরে শুয়ে থাকা পিতার বিলাপ। আমি শুনেছি আজন্ম লালিত বসত বাড়ি থেকে বিতাড়িত হবার সময় যন্ত্রে পালিত ছাতিম গাছের করুণ আর্তনাদ। শুনেছি সুখের বাসরে দুঃখের রাগিনীর হাহাকার। চেনা জানা ভালোবাসার শহর তিরস্কার করেছিল শেষ বিদায়ের লগনে। অন্তিম ট্রেনে ফিরে যাওয়া প্রেমিকা শেষবারের মতো হাত নেড়ে ভালোবাসার নিশি যাপনের স্বপ্নকে ভাসিয়ে দিয়েছিল অভিমানী তোর্ষা নদীর জলে। বন্ধু, স্বপ্ন হারিয়েছি বলেই আজ হাহাকারের স্বপ্ন দেখি। কোনো বিদায়ের সুর আর মনকে বিচলিত করে না। শুধু মনে হয় বিদায় বেলাটা যদি আরো সুন্দর হতে পারত। অন্তিম শ্বাস যদি সুন্দর হয়, তবে বিদায়ে এত হাহাকার কিসের? আমি বুঝেছি হারানোর আনন্দ, তাই বিদায় বেলায় গোধূলির রং বড্ড আপন বলে মনে হয়। দুর্দিনের দারুণ দিনে আত্মার আত্মীয়জন বিদায় নেয় আগমনের প্রতিশ্রুতি দিয়ে। স্বার্থপর কিছু স্বজন স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাকে চুরমার করে আত্মগৌরবে বিদায় জানায়। হৃদয় অন্তরে যাপন করা এক সোহাগে আদরে মোড়া রতি যামিনীর সম্মোহনে পড়েছিলাম যে বিনিসুতোর মালা, যে বিরোহিণী হেমন্তের ছাতিম সুবাসে কাঁধে মাথা রেখে বলেছিল, তোমায় ভালোবাসি,
তাই আমার সবটুকু তোমার। না, শরতের কাশফুলের আড়ালে মুখ লুকোনোর বিলাসিতায় এবারও পেছন ফিরে চায়নি সে। বিদায় বেলায় আমার হৃদয় ভেসেছিল নরকের ঠিকানায়। বিদায় বেলা চিনিয়ে দেয় ক্রূর বাস্তব, সুযোগ দেয় আত্মসমীক্ষার। তাই তো বিদায়কে এত সুন্দর বলে মনে হয়। একলা যাপনের মধ্য দিয়ে মন বলে ওঠে, ভরা বাদর মাঘ ভাদর, শূন্য মন্দির মোর। শূন্য মন্দিরেই তো একলা বিলাপ করা যায়। মহাসিন্ধুর ওপারে যে কাল কেটে যায় নিরন্তর। চিঠি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান। সূচক 713502 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। দিদি লিখছেন, প্রিয় সাথী পাত্রালী, বিদায় যখন চাইবে তুমি দক্ষিণ সমীরণে, তুমি যখন যাও চলে যাও, সব আয়োজন হয় যে উধাও। গান মুছে যায়, রং মুছে যায়, তাকাই অশ্রুনয়নে। রবি ঠাকুরের শ্যামা নৃত্যনাট্যের ভালোবাসা বিসর্জন অঞ্জলি অর্পণ করে বজ্রসেনের পরিত্যাগ ধর্মে নিমজ্জিত করে গানের কলি। যাও 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 যাও, চলে যাও। আমার মরমের মণিকোঠায় সদা জাগ্রত সাহিত্য উদ্দীপনার দীপশিখা। বিদায় বেলায় নিভে গিয়ে পোড়া সলতের ধোঁয়ায় চারিদিক ধোঁয়াশা করে দেয়। সব দিকে তখন আবছা দেখি। বিদায় বেলার বিরহ সিক্ত জপমালা ধরে পিছু টান। অনেক আশা, অনেক ভরসা, ভালোবাসা ভেঙে ভেঙে টুকরো হয়ে যায় চুরমার। তবে নদীর এক পাড় ঘরে তো এক পাড় ভাঙে, সেই গড়ার আশাই বুক বেঁধে রই। জগৎজননী মা 4 দিনের জন্য এসেছিলেন, আমার কৈলাসে ফিরে গেলেন, রেখে গেলেন অসহায় অগণিত মানুষের জন্য শর্তহীন আশীর্বাদ। আমাদের মন বলে যেতে নাহি দিব, তবুও যেতে দিতে হয়। মা রেখে গেলেন স্মরণীয় বরণীয় লাল চরণ চিহ্ন। লাল এখানে অনেক ধরনের অর্থের বাহক। বিগলিত করুণার সাগরে অবগাহন করে করজোড়ে বলি, আবার এসো মা। মা মঙ্গলময়ী, তুমি সবার মঙ্গল করো। আসন্ন দীপাবলিতে মা কালীর আরাধনায় ব্রতী হয়ে সবাইকে জানাই ঝলক ভরা তুবড়ি ও ফুলঝুরির শুভেচ্ছা। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও অনুভবের, অনুভূতির, অনুরণনের অনুপম আনন্দধারায় পূর্ণ প্রীতি ও শুভেচ্ছা বিলিয়ে দাও। লিখছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা। হ্যাঁ, সবার জন্য এমন সুন্দর কামনা হয়তো দিদি তুমিই করতে পারো। ভালো থেকো। মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জি পাড়া, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় পাত্রালী, নবমীর নিশির সানাইয়ের সুরের মূর্ছনায় ঠাকুর থাকবে কতক্ষণ। বোঝা যায় বিদায় বেলার ক্ষণ, পুনরাগমনের আশ্বাস নিয়ে অপেক্ষা। যে বিদায় বেলার কোনো আশ্বাস থাকে না, যেখানে মানুষ রূপী অমানুষের কুঠারের আঘাত ছিন্ন ভিন্ন করে সমূলে শত শত পাখির সুখ নীড়গুলিকে, ধূলিসাৎ করে মহিরুহ গাছগুলিকে, তখন তাদের বিদায় বেলার করুণ সুর গিয়ে পৌঁছয় প্রকৃত বৃক্ষপ্রেমীর অনুভবে। তাই তারা বনে বাদারে গাছ লাগিয়ে তাদের অবদান মানুষের শ্বাস প্রশ্বাসে রেখে যায়, যাতে মানুষের শেষ বিদায় বেলার পরিণতি যেন ত্বরান্বিত না হয়। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে? অপরূপা অশ্রু সজল মুখশ্রীর আত্মজা যখন সিঁদুরে রাঙা সিঁথি নিয়ে এক মুঠো চাল দিয়ে সংসারের ঋণ শোধ করে পরের বাড়ি চলে যায়,
সেই বিদায় বেলা হৃদয়ের মর্মস্থলকে আঘাত করে। চোখের জলের ধারা হয়ে ঝরে পড়ে পিতামাতা ও আত্মীয় স্বজনের। আমার মায়ের ভালোবাসার শেষ ঠিকানাটা যেদিন হারিয়ে ফেললাম, সেই বিদায় বেলার মুহূর্ত মনের ছবি ঘরে ঠাঁই পেল। প্রত্যহ ঘুম ভাঙার পরে সেই শান্তিময়ী মূর্তিখানি আমার চোখের সামনে দাঁড়ায়। হাজার হাজার দধিচি স্বাধীনতা সংগ্রামী ও সীমান্ত রক্ষী বাহিনী জীবনকে পণ রেখে কে আগে প্রাণ করিবেক দান মন্ত্রে দীক্ষিত হয়ে আমাদের ঋণী করেও অশেষ করেছে যারা, তাদের পায়ের চিহ্ন থেকে যাবে ভারতের মাটির বাটে বাটে ও ঘাটে ঘাটে। কারাগারে লৌহ কপাট ভাঙা দেশের সুসন্তানদের বিদায় বেলার মুহূর্তটি হৃদয়ে আমরণ সঞ্চিত করে রাখব। রেডিও জংশন পরিবারের শুভকামনায় চিঠিটি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জি পাড়া, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন স্বপন পণ্ডা, গ্রাম কদমডিহা, পোস্ট অফিস নারদা, থানা সকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। পরম প্রিয় পত্রালী, তোমার এই পক্ষের বিষয়ে বিষাদের সুর, মূর্ছনায় সব বিদায়ী অপ্রত্যাশিত কিন্তু বাস্তব। দিনের শেষে গধূলির পদ বেয়ে যেমন দিন বিদায়ের সন্ধ্যা নামে, উবা কৈলাসে ফেরার সময় ঢাকের কাঠিতে দেবী থাকবে কতক্ষণ, দেবী যাবে বিসর্জন। বিষাদের সুর শুনতে শুনতে শুভেচ্ছা বিনিময়, ঘড়ির কাঁটার টিকটিক শব্দে বর্ষ বিদায়। আর দগ্ধ হৃদয়ে কোনো প্রিয়জনের বিদায় বেলায় শোকাহত হয়ে যখন চেতনার সাগরে নিমজ্জিত হই, তখনই মহাকালের মহাসঙ্গীতে অন্তরাত্মা জেগে ওঠে। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। এ সবই অপ্রত্যাশিত পত্রালী, কিন্তু বাস্তবকে স্বীকার করতে প্রত্যেকেরই সব বিদায়ের সামনে দাঁড়িয়ে বাকরুদ্ধ হয়ে বলতে হয়, তুমি অমন করে গো বারে বারে জল ছল ছল চোখে চেও না, জল ছল ছল চোখে চেও না। ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। জানো পত্রালী, সব বিদায়েরই হচ্ছে সূর্যের শেষ আরক্তিম রশ্মি ছটায় অন্ধকার ডেকে আনার মতো দৃশ্যান্তর। আবাহন থেকে বিসর্জন, আহ্বান থেকে বিদায়, বন্ধন থেকে ছেদ, জন্ম থেকে মৃত্যু, সব একে অপরের পরিপূরক। বিদায় বেলার সমস্ত চিত্র দেখতে দেখতে আপামর মানুষকে একদিন তার বেলা শেষের দিগন্তে এসে দাঁড়াতে হবে। এটা চির সত্য। তাই তাই কোনো এক কবি বলেছিলেন, মানুষের মেলা ভাঙে, মেলার মানুষ যায় চলে, ভিড়ে ভাঙা ভালো লাগা, ভালোবাসা স্মৃতির অতলে। বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং জঙ্গলমহলের সংস্কৃতি বাদনা পরবের আগাম শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন স্বপন পণ্ডা, গ্রাম কদমডিহা, পোস্ট অফিস নারদা, থানা সকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন শিবপ্রসাদ, পুয়া গড় হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। জীবন প্রদীপ পত্রালী, মা তুমি এখনো আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে প্রতীক্ষা করছো? চোখের জল মুছে ফেলো, কেঁদে ভাসিয়ে দিলে হবে না। তুমি যে সাহসী মা আমার। আমি ও একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলার সোনালী স্বপ্ন দেখেছিলাম, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার। মানুষের মতো মানুষ হয়ে সেবা করতে চেয়েছিলাম অসুস্থ মানুষের। পচা গলিত সমাজের মানুষগুলোর চোখে আঙুল দিয়ে সততার উদ্ঘাটন করতে চেয়েছিলাম। প্রতিদানে পেলাম নৃশংস মৃত্যু উপহার। তবু আমি অমর, আমাকে মারবার সাধ্য কারোর নেই। চারিদিকে তাকিয়ে দেখো মা, লক্ষ লক্ষ অভয়া আজ বিচার চাইছে। আমিও বেঁচেই রইলাম মা, অক্ষয় অমর হয়ে। বিদায় বেলায় আমি যে নিপীড়ন, অসহনীয় যন্ত্রণা সহ্য করে তিলে তিলে নিঃশেষ হয়েছি,
সেই মৃত্যুর পিরামিড হোক তীব্র প্রতিবাদের ঝড়, তাদের জন্য ও মৃত্যু উপত্যকা অপেক্ষা করছে। নির্মম নির্যাতনে হৃদস্পন্দন স্তব্ধ হলে ও আমার স্বপ্ন কিন্তু মরেনি। সে লড়াই আজ আমার একার নয়, সারা বিশ্বের। নরপিশাচদের রণোন্মত্ততার পতন হবেই। ওই শোনো, ওদের মৃত্যুর দামামা বেজে উঠেছে দিক দিগন্তে, ওদের বিদায় বেলা যে আসন্ন। মাগো, একটি মেয়ে তোমার বিদায় নিলে, ও আজ লাখো লাখো সন্তান তোমার অন্তরের অন্তঃস্থলে আশ্রয় পেয়েছে। তাদের মধ্যেই তো তোমার অভয়া বেঁচে থাকবে মা। সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা হোক। সবাই সমস্যারে বলছে, আমরা বিচার চাই, জাস্টিস চাই, আরজি করের ঘটনার বিচার চাই। শুভ দীপাবলির শুভেচ্ছা সহ শিপ্রা সাত, পুয়া গড় হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠিটি পাঠিয়েছেন। তনুশ্রী দাস কুণ্ডু, শ্রীরামপুর বটতলা থেকে। প্রিয় পাত্রালী, এবারের বিষয় বিদায় বেলায়। আলো নিভে গেছে একে একে, পথে ক্লান্তি নেমেছে, ফিরে গেছে উমা। বিদায়ী ঢাকের কাঠিরা বুনেছে ঘুম, সিঁদুর রাঙা পথে ঝরা কাশ ফুলে সে লিখেছে অপেক্ষা, বলেছে আবারও দেখা হবে। কিন্তু সকল বিদায় এমন হয় না, হয় না আবারও দেখা। ওই যে পুঁটির বাবা বলে গেছিল, এবারে দুর্গাপুজোয় ঢাকের বড় বায়না পেয়েছে। ফেরার সময় পুঁটির জন্য কিনে আনবে লাল টুকটুকে ফ্রক, মায়ের জন্য আলতা শিশি। ঢাক কাঁধে গ্রামের আলপথ বেয়ে সেই যে গেল, আর ফিরল না। বিদায় বেলায় স্বপ্ন বনে বাপের চোখ, লাল টুকটুকে ফ্রকের রাজপথে পড়ে থাকে নিথর দেহ, রক্ত, একটা আলতার শিশি যেন ভেঙে গেছে চিরতরে। তখন বেশ শীত শীত পড়েছে। এক ভিখারিনী ঠাকুমা আসতো আমাদের বাড়িতে, চালটা আলুটা নিয়েই চলে যেত হাসি মুখে। বাড়তি চাহিদা থাকতো না কোনোদিন। সেদিন একটা চাদর দিয়েছিলাম তাকে, খুশি হয়ে বলেছিল পরের বার এলে হাসান শাহের গান শোনাবে। তারপর কত শীত পেরিয়ে গেল, আর এলো না। সুরের ওপারে সে কি ঘুমিয়ে গেল? অপেক্ষা পুষে রেখে একদিন তাও ফুরিয়ে গেল। কেই বা খবর রাখে? এক দরিদ্র ভিখারিনীর বিদায় পথে কেই বা বসে থাকে? শুধু হাসান শাহের গান শুনে মাথা দোলায় আমার শৈশব। আরে, তাকেও যে যেতে হয়েছে সময়ের সাথে। এক নশ্বর অপেক্ষা করে আর এক নশ্বরতার বিদায় পথে, একা একলা পুরনো স্মৃতির স্তূপে। এমনি কিছু বিদায় ভুলে যায় পৃথিবী, মনে রাখে না অতি ছাপোষা স্মৃতি। তবু তারা ছিল, ছিল কিছু অস্ফুট বুলি তাদের বিদায় বেলায়। চিঠিটি পাঠিয়েছেন তনুশ্রী দাস কুণ্ডু, শ্রীরামপুর বটতলা থেকে। চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। প্রিয় পত্রালী, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কবির এই উক্তি মনুষ্য জীবনে যে কতটা সত্যি তা আমরা সকলেই জানি। সময় মতো ঈশ্বর আমাদের সকলের জন্য কর্ম নির্দিষ্ট করে পাঠিয়ে দেন এই ধরাধামে। তারপর নিজ নিজ কর্ম সমাপনান্তে আবার এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আমাদের ফিরে যেতে হয়। তাই সকলের জীবনে বিদায় বেলা আসে অবশ্যম্ভাবীভাবে। বিদায় বেলা আসে আমাদের কাছে বিচ্ছেদের বার্তা, শোকের বার্তা নিয়ে। প্রিয়জনের বিদায় প্রায়শই আমাদের কাছে অসহনীয় হয়ে ওঠে। আমরা ভেঙে পড়ি, কখনো আবার মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলি। আস্তে আস্তে সময় আমাদের যন্ত্রণায় প্রলেপ লাগিয়ে দেয়, আবার আবার আমরা স্বাভাবিক হয়ে উঠি। মানুষ মরণশীল, কাজেই তাকে অবশ্যম্ভাবী জেনে জীবনে মানুষ হিসেবে তাকে মানবিকতার পরিচয় রেখে যেতে হবে, জীবনে দাগ রেখে যেতে হবে। তবেই
বিদায় বেলায় সে মনে তৃপ্তি ও আনন্দ নিয়ে বিদায় বেলাকে আলিঙ্গন করতে পারবে। তার কাজ তাকে সকলের মনে চির জাগরুক করে রাখবে। কৃত্তিযস্য সজীবতি। কীর্তিমান মানুষেরাই জগতে মৃত্যুর পরেও বেঁচে থাকেন। তাদের কাজ মানুষের কাছে তাদের অমর করে রাখে। জীবনে সকলকে ভালোবেসে যেতে পারলে বিদায় বেলায় সেও সকলের ভালোবাসা সসম্মান নিয়ে চলে যেতে পারবে। তার বিদায় বেলায় সকলে তার কীর্তির কথা স্মরণ করে চোখের জল ফেলবে। তার বিদায় বেলা সার্থকতায় পূর্ণ হয়ে উঠবে। শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721-222 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন পলাশ দে, গ্রাম বর্ণা, ডাকঘর নারদা, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। পত্রবন্ধু পত্রালী, তোমাকে, সমস্ত পাঠক পাঠিকাকে, সমস্ত শ্রোতা বন্ধুকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। এবার মন কেমনের পুজোয় মন ভরল না। যে বাঙালি মন উজাড় করে পুজোয় মেতে উঠত, মায়ের কাছে চেয়ে নিত নিজের ভালো লাগা, সে বাঙালি আজ তার এক মেয়েকে হারিয়ে আর এক মেয়ের কাছে সুখ চাইবে কেমন করে? কেমন করেই বা মন থেকে আনন্দ করবে? বিদায় বেলায় বললেই আমার অন্য কথা মনে পড়ে। কিছু অ্যাম্বুলেন্সের চেনা আওয়াজ, কিছু পুলিশের পদধ্বনি, কিছু মানুষের বুক ফাটা আর্তনাদ। তার মধ্যেই নাটকীয়ভাবে একটি রহস্যের চিতায় দ্রুততার সাথে জ্বলে উঠল আগুন। বিদায় বেলার সে আগুনের কোনো উত্তাপই পুড়িয়ে দিতে পারল না কিছু অজানা উত্তর। জানো বন্ধু, আমার শুধু মনে হয় কি যন্ত্রণা নিয়ে বিদায় নিয়েছে সে। যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে ঘটা করে পুজো হলো, কসাইয়ের মতো তাকেই বিকলাঙ্গ করে তারই বিসর্জনের উৎসব। একটা সময় দেখেছি বিসর্জনের পর সবার চোখে জল। আজ চলছে উৎসব। সবটাই সবটাই কেমন যেন লোক দেখানো, বড্ড মেকি। তাই সবকিছুই বড়ই প্রাণহীন মনে হয়। মানুষ যেন ধীরে ধীরে সরীসৃপে পরিণত হচ্ছে। রং ও খোলস কত সহজেই পাল্টে নিচ্ছে। আর যারা মানবিক গুণাবলী ধরে রেখেছে তারা যেন নিজেকে গুটিয়ে রাখতে চাইছে, আর সমাজে দুর্বল ও ভীতু হিসেবে পরিগণিত হচ্ছে। কেননা প্রতিবাদের পথ যে দুর্গম। পত্রবন্ধু, এমনটা কেন হবে বলতো? আজ বিদায় বেলায় তাই সানাই বাজে না, কাসর ঘন্টাও শোনা যায় না, শুধুই মনুষ্যত্ব পোড়ার গন্ধ আর খোল করতাল সহযোগে হরিবোল শোনা যায়। আসলে আসলে আমার নিজের কেউ একজন কলকাতার ওই সেবা নিকেতনে আছেন, তাই অনেক খারাপ লাগা থেকে কথাগুলো তোমায় জানালাম বন্ধু। কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন। সবার মানবিক সুস্থতা কামনা করেই লিখছেন পলাশ দে, গ্রাম বর্ণা, ডাকঘর নারদা, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। মহাদেব গুড়িয়া, সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া, কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে। প্রিয় পত্রালী, বিদায় হচ্ছে বিচ্ছেদ, আপাদ মস্তক বিষাদে ভরা। শব্দটা কানে এলেই মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে ওঠে। পুজো আসে, পুজো যায়, নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। দূরে কাশ ফুলের দোলা, মন কেমন করা ঢাকের বাদ্যি, আর চতুর্দিকে উৎসবের রোশনাই। এসবের মাঝেও পূজার মনে এক গভীর শূন্যতা। প্রেমানন্দ পূজার ছোটবেলার বন্ধু, একই ক্লাসে পড়তো দুজনে। প্রেমানন্দের ছিল সর্বমুখী প্রতিভা, তাদের উৎসাহের শেষ ছিল না। প্রেমানন্দের কণ্ঠে আসছে বছর আবার হবে ধ্বনিতে তারা নতুন আলোর আশায় বুক বাঁধত। প্রেমানন্দের বানানো দুর্গা প্রতিমা দিয়ে পাড়ার পুজো হবে, তাদের দুজনের খুশি দেখে কে? মেলা প্রাঙ্গণে দুজনে দুজনের চোখে হারিয়ে গেল। নবমী সকালে পুজোর আয়োজন সারা।
পুরোহিত এসে গেছে। প্রেমানন্দকে পূজা না দেখতে পেয়ে বাড়ির দিকে গেল। ওদের উঠোন ভর্তি লোক। কিছু বুঝে ওঠার আগেই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পিছনে পূজা প্রেমানন্দ প্রেমানন্দ বলে কাঁদতে কাঁদতে ছুটে গেল। কোনো সাড়া নেই। ও যে সংজ্ঞাহীন। পরের দিন দশমী, দেবী বিসর্জন। মা চললেন কৈলাসে। সকলকে চোখের জলে ভাসিয়ে সঙ্গে করে নিয়ে গেল পূজার প্রেমকেও। পূজার মনে বিষাদের সুর। মা নেই, প্রেমানন্দও নেই। বুকটা হু হু করছে, বাঁধ মানছে না চোখের জল। এই বিদায় বেলায় বিসর্জনের কোলাহল ছাপিয়ে যেন শুনতে পাচ্ছে প্রেমানন্দের কণ্ঠস্বর। আসছে বছর, আবার হবে। এই সত্যের মাঝে বেঁচে আছে পূজা। আন্তরিক শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছেন মহাদেব গড়িয়া সম্প্রতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া, কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে। চিঠি পাঠিয়েছেন সজল বিশ্বাস, গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক 741234 থেকে। আমার প্রাণপ্রিয় পত্রালী, প্রথমেই জানাই আমার আন্তরিক অভিনন্দন। বিদায় কথাটা মনে একটা মোচড় দিয়ে যায়। যে কোনো বিদায়ই হৃদয়কে দোলা দিয়ে যায়। বন্ধু বন্ধুকে বিদায় জানায়, প্রেমিক প্রেমিকা উভয়কে বিদায় জানায়। বিয়ের পর বাবা মা তাদের কন্যা সন্তানকে বিদায় জানায়। পুজোর পর ঠাকুর বিসর্জন দেওয়া। সবচেয়ে মর্মান্তিক ও দুঃখজনক বিদায় হলো পরপারে যাওয়া, অর্থাৎ চিরবিদায়। কাছের মানুষকে, প্রাণের জনকে চিরবিদায় দেওয়ার মতো কষ্টের, বেদনার তুল্য আর কিছুই নেই। আবার কখনো দেশ মাতৃকার কাছ থেকে তার সন্তানের বিদায়। মনে পড়ে বিপ্লবী ক্ষুদিরামের বিদায় উপলক্ষে সেই গান, একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। বিসর্জনের পর প্রতিবারের ন্যায় এবারও উমা বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছেন কৈলাসে মহাদেবের কাছে। চিরবিদায় মানুষের জীবনে অবশ্যম্ভাবী, তাও যেতে মন চায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আবার বিদায় নেবার সময় কেউ কেউ অন্য কথাও বলেন। রবি ঠাকুরের কথায় বলতে হয়, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। রবীন্দ্রনাথের শেষের কবিতায় প্রেমিক অমিতকে প্রেমিক লাবণ্যর লেখা শেষ লাইন কয়টি মনকে নাড়া দিয়ে যায়। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। চিঠি পাঠিয়েছিলেন সজল বিশ্বাস, গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক 741234 থেকে। এবারে পড়ব ডাক্তার প্রদীপ কুমার দাসের চিঠি, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। লিখছেন, প্রিয় পত্রালী, সালটা ছিল ইংরেজি 2013 সনের 23 এপ্রিল। ডাক্তারবাবুর বাড়ি লোকে লোকারণ্য, সকলের চোখে জল, মন ভারাক্রান্ত, বিষণ্ণ। লোকান্তরিত হয়েছেন ডাক্তারবাবুর সহধর্মিনী। ভুগছিলেন ডিম্বাশয়ের কর্কট রোগে। আধুনিক চিকিৎসার সব সুযোগ কাজে লাগিয়েও তাকে ধরাধামে রাখা সম্ভব হয়নি। সকলে অপেক্ষা করে আছেন শ্মশান যাত্রী হবেন। ডাক্তারি পড়ুয়া সবেমাত্র খবর পেয়ে এসেছে আরজিকর মেডিকেল কলেজ থেকে মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করার জন্য। তার চোখ বেয়ে অশ্রুধারা। এমন ফ্রেন্ড গাইড ফিলোজফারকে আর পাশে পাবে না ভেবে পাড়ার বধূদের কাছে চিকিৎসক পত্নী যে কত আপনজন ছিলেন তাদের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে। প্রায় 700 জনের সমাবেশ হাজির হয় স্থানীয় শ্মশানে। সব কাজ এগিয়ে দেন শুভানুধ্যায়ীরা। ডাক্তারবাবু দাঁড়িয়ে গঙ্গার দিকে মুখ করে।
কিছুক্ষণ বাদে মিশে যাবে তার সহধর্মিনীর ভস্মাবশেষ পবিত্র গঙ্গায়। তাদের 23তম বিবাহ বর্ষের ইতি ঘটল। মনে পড়ে যাচ্ছে সকালের ঘটনা। সকালে উঠে মঙ্গলচণ্ডীর পুজোয় বসতে যাবেন, পাশের ঘর থেকে অসুস্থ সহধর্মিনী বলে উঠল, আজ আর উপোস করো না কেন? জিজ্ঞাসা করতেই শুধুই হেসে বলেছিল, এইটুকু অনুরোধ রেখো, কথা দিয়েছিলাম উপোস করব না বলে। এরপরে সুস্থ স্বাভাবিক পায়ে ওয়াশরুমে ঢুকেছিল। পুজো করতে বসেছি। কাজের মেয়েটি হঠাৎ আত্মস্বরে ডাকে, আসুন তাড়াতাড়ি, বৌদি পড়ে গিয়েছেন বাথরুমের দরজায়। ছুটে এসে ওর মাথাটা কোলে তুলে নিতেই বলল, দেখো দেখো মেয়েটাকে। থেমে গেল জীবনের সব স্পন্দন। ধরাধরি করে এনে মেঝেতে শুইয়ে দিলাম। সব পরীক্ষা নিরীক্ষার পরে বুঝলাম সহধর্মিনী না ফেরার দেশে চলে গেছে। বাবা, বাড়ি চলো, সৎকারের সব কাজ শেষ হয়েছে। মেয়ের ডাকে সম্বিত ফিরে মেয়ের অনুগামী হলেন ডাক্তারবাবু। বিদায় বেলায় রবি ঠাকুরের লেখা গানের কয়েকটি কথা মনে মনে উচ্চারিত করেন। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। লিখছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক ৭১2201 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, ২৬ মাকুড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক ৭১1101 থেকে। প্রিয় পত্রালী, আমাদের পরিবারের দুর্গাপূজা ভবানীপুরের জ্যাঠামশাইয়ের বাড়িতেই চিরকাল হতো। পুজোর 4 দিন আমরা জ্যাঠামশাইয়ের বাড়িতেই কাটাতাম। বাড়ির পুজো, বিভিন্ন আত্মীয় স্বজনের আনাগোনা লেগেই থাকতো। ভালোই লাগতো, কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঠাকুর দেখার আনন্দ থেকে বঞ্চিত হতাম। পাড়ার বন্ধুদের খুব মিস করতাম। দশমীর সকালে সিঁদুর খেলার পর্ব শেষ হলেই মা দুর্গার পরিবারকে গাড়িতে তোলার তোড়জোড় শুরু হয়ে যেত। উমা পরিবারের বিদায় বেলায় বিষাদের সুর কাটিয়ে বিজয়ার শুভেচ্ছায় বাড়ির সকলে মেতে উঠত। বিজয়া পর্ব সেরে বিকেলের মধ্যেই বাড়ি ফিরে আসতাম। ছোটবেলায় বছর ভর অপেক্ষা করে থাকতাম বিজয়া দশমীর সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য। সন্ধে হলেই প্যাকেট হাতে বেরিয়ে পড়তাম বন্ধুদের সঙ্গে বড়দের প্রণাম করার উদ্দেশ্যে। ফাঁকে বন্ধুদের সঙ্গে কোলাকুলি পর্ব সেরে ফেলতাম। প্যাকেট ভর্তি হলে বাড়ির কাছাকাছি এসে কার প্যাকেটে কটা মিষ্টি গুনে দেখার আনন্দে জড়ো হতাম কোনো একটা বাড়ির রকে। বন্ধু, ফেলে এসেছি এসব মজার দিনগুলো। এখন দেশের বাড়িতে পুজোর 4 দিন ঠাকুর দালানে বসেই পুজো উপভোগ করি ও বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গে গল্পে মেতে থাকি। শ্বশুর বাড়ির প্রতিমা বাজি দেখে বিসর্জন হয়, ফলে বেশ রাত্রি হয়। বাজি পোড়ানো পর্ব শেষ হতেই সিঁদুর খেলায় মেতে উঠি। প্রতিমা বিসর্জনের পর খুব অল্প সময়ের মধ্যেই বিজয়া পর্ব সেরে ঠাকুর দালান থেকে চলে আসতে হয়, কারণ পরের দিন ভোরেই সকলে যে যার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেবে। এখন উমা পরিবারের বিদায় বেলায় ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে আসি, আর তার স্থলে বেশ কিছুদিন। সকল পাত্রবন্ধুদের বিজয়ের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন আলপনা চট্টোপাধ্যায়, ২৬ মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক ৭১1101 থেকে। চিঠি পাঠিয়েছেন অনন্যা জানা, 25/2 হোবার স্ট্রিট, সিডনি, অস্ট্রেলিয়া থেকে। প্রিয় পত্রালী, আমরা বিদেশে পড়ে থেকে দেশের দুর্গাপূজা মিস তো করি, বিজয়ের শঙ্খধ্বনি শুনে শোকবিহ্বল হয়ে পড়িও, তেমনি কাতর হয়ে পড়ি কাউকে বিদায় বেলায় দূরে দৃষ্টিপথের বাইরে চলে যেতে দেখলেও। এমনও হয় দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, মর্মটা বুঝি দাঁত খুইয়ে।
নিকটজন যখন বিদায় নেয় কাজে হোক বা জাগতিক নিয়মে, তখন চারপাশে যেন একটা শূন্যতা অনুভব করি। খাঁ খাঁ পরিবেশ বিরাজ করে। তবে সবসময় সবকিছুকে ধরে রাখা যায় না, যেতে দিতেই হয়। সুখ বিদায় নেয়, দুঃখ আসে, দুঃখের পরে সুখ। চক্রবৎ এসব যেন প্রকৃতির নিয়মে চলতেই থাকে। তবে যে বিদায় সবচেয়ে বেশি আঘাত হানে মনে, তা হলো মাকে হারানো চিরতরে। মা দুর্গার বিসর্জন দিয়েও আমরা অপেক্ষায় প্রহর গুনি। আসছে বছর আবার হবে, মা আসবে। সেই মা মৃন্ময়ী মা, চিন্ময়ী মা বিদায় নিলে তা যেন চিরতরের বিদায় হয়ে দাঁড়ায়। নিজের মায়ের অসুস্থতার খবর পেয়ে সুদূর অস্ট্রেলিয়া থেকে ছুটে গিয়ে কদিন হাসপাতালে দৌড়দৌড়ি করেও লাভ হয়নি। যার বিদায়ে নির্ঘণ্ট লেখা হয়ে আছে, তা খন্ডায় কে? রোজ হাসপাতাল বেডের পাশে দাঁড়িয়ে থেকে যখন বিদায় নিতাম বাড়ি ফিরবো বলে, মায়ের ঝুলঝুল চোখে তাকিয়ে থাকা তার বর্ণনা হয় না। আরো করুণ দৃশ্যের অবতারণা হয় সেদিন, যেদিন মা এ মর জগৎ থেকে বিদায় নেওয়ার জন্য হাসপাতালের বেডে চিরতরে চোখ বুঝল। পত্রালি সেই বিদায় বেলায় হাহাকার শুধু বুকের ভেতর। কাকে বোঝাই সেই বিয়োগ বিধুর অবস্থা? কাকে দেখাই সেই হৃদয় মোচড়ানো ছবি? কঠিন হয়ে দাঁড়ায় সেই মুহূর্তগুলো কাটানো। সব বিদায়ের ক্ষণই শোকাভিভূত করে তোলে আমাদের। সবাইকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন অনন্যা জানা, 25/2 হোভার স্ট্রিট, সিডনি, অস্ট্রেলিয়া থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। প্রিয় পত্রালি, ফুটবল খেলাটা খুব ভালো পারেন অবনী, তাই ওর বন্ধুরা মাঠে খেলে আর অবনী বসে থাকে দিঘির পাড়ে। অপেক্ষায় থাকে সেই সুন্দর একটা মুহূর্তের জন্য, যখন সারাদিনের পথ পরিক্রমায় ক্লান্ত অবসন্ন ম্রিয়মান সূর্য নিজেকে সঁপে দেয় দিগন্তের কোলে। তাকে আশ্রয় দিয়ে দিগন্ত লাল হয়। সেই লালিমা ছড়িয়ে পড়ে আকাশের কোলে, পাহাড়ে চূড়ায়, ঘরে ফেরা পাখিদের ডানায়। স্বামীর অপেক্ষায় পথ চেয়ে বসে থাকা নতুন বইয়ের লজ্জাবনত মুখে। দূরে কোথাও মাইকে গান ভেসে আসে। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়ায় ভুলালো রে ভুলালো মোর প্রাণ। রাস্তার পাশের ঝুপড়িগুলোতে লণ্ঠনের আলো জ্বলে ওঠে একটা দুটো। বাড়ির পথে পা বাড়ায় অবনী, বিদায়ের সুর বাজে মনে। অফিসে আগামীকালই তার শেষ দিন। দীর্ঘ 34 বছরের অফিস জীবনের যবনিকাপাত হবে আগামীকাল। টুকরো টুকরো কিছু ঘটনার কথা মনে পড়ে তার। মনে পড়ে প্রথম ম্যানেজার বাবুর কথা। প্রথম দিন ব্রাঞ্চে জয়েন করানোর পর জড়িয়ে ধরেছিলেন তাকে। মনে পড়ে পেনশনভোগী শীতল বাবুর কথা। 5-6 হাজার টাকা মাসে পেনশন পেতেন, যা দিয়ে তখন সংসার চালাতেই হিমশিম খেতে হতো। আর শীতল বাবুর এমনই বইয়ের নেশা ছিল যে প্রতি মাসে পেনশনের টাকা থেকে একটা করে বই কিনে তবে বাড়ি ফিরতেন। অবনী ভাবে তারও অবসর যাপনের দিন শুরু হবে আগামীকালের পর থেকে। শুরু হবে অনন্ত অপেক্ষা শেষ বিদায়ের সেই দিনটার জন্য, যেদিন সে প্রাণ খুলে গাইতে পারবে নজরুলের বিখ্যাত সেই গান, আমার যাবার সময় হলো দাও বিদায়। শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পয়টা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজকে না 270 নয়, আজকে 269তম পর্ব। গতকাল আমরা প্রকৃতির প্রতিকূলতার জন্য এবং খানিকটা আমার গলার জন্যই আমরা অনুষ্ঠান করতে পারিনি। তো সেই জন্য আজ অনুষ্ঠান হচ্ছে এবং আগামীকালও অনুষ্ঠান হবে এবং আগামীকাল রবিবার সেরা পত্রকার ঘোষণা হবে। প্রিয় বন্ধুরা, আপনারা লেখা পাঠিয়েছেন পত্রালি পত্র সংকলন 2025-এর জন্য। আপনাদের সবার লেখা আমরা সাদরে গ্রহণ করেছি, চলে গেছে ছাপাখানায়, পুরোদস্তুর চলছে ছাপার কাজ এবং সেগুলি আসার পর
আবার পুনরায় দেখার কাজ, যাতে ভুল ভ্রান্তি কোথাও আনাচে কানাচে রয়ে না যায়। হ্যাঁ, বইয়ের কাজ এর দায়িত্ব আমি এবং সম্পাদক মহাশয় মাননীয় সৌমেন্দ্রনাথ জানা করছি পুরোদমে। এবার আসতে চলেছে অনুষ্ঠানের প্রসঙ্গ। প্রিয় বন্ধুরা, রেডিও জংশনের ৪র্থ বর্ষীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনারা প্রত্যেক বছর যেখানে যান, আপনাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা ৪র্থ বর্ষীয় সাহিত্য সম্মেলন আয়োজন করেছি সেই হুগলির শ্রীরামপুর IMA ভবনেই। আপনাদের চেনা জানা, আপনাদের প্রিয় সেই হলরুমে। আপনারা তো জানেনই যে অনুষ্ঠান করার পেছনে খাওয়া দাওয়া বা প্রাতরাশ এই যাবৎ কিছু খরচা থাকেই। সেই কারণে আপনাদের প্রত্যেকবারের মতন আমরা এবারও বলবো 30শে নভেম্বরের মধ্যে আপনারা অনুষ্ঠানের খাওয়া খরচ বাবদ, শুনতে একটু খারাপ লাগলেও সত্যটা বলতেই হচ্ছে, খাওয়া খরচ বাবদ 250 টাকা। বইয়ের জন্য আমরা অনুদান নিয়েছি, কিন্তু এবারে অনুষ্ঠানের দিন আপনাদের খাওয়া খরচ বাবদ 250 টাকা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন। এই বিষয়ে বিজ্ঞপ্তি যাবে ঠিক 1 নভেম্বর। 1 নভেম্বরের পরেই আপনারা টাকা পাঠাবেন। আবারও বলছি, অনুষ্ঠানের দিন খাওয়া খরচ বাবদ আপনারা 250 টাকা আমাদের পাঠাবেন। তার কারণ, যারা যারা অনুষ্ঠানে উপস্থিত থাকছেন এবং যারা পত্রালি পত্র সংকলনে লেখা দিচ্ছেন, তাদের জন্য প্রত্যেক বছরের মতন আমরা এবছরও কলেজ স্ট্রিট থেকে তৈরি করেছি সুদৃশ্য স্মারক। এবার কতগুলো স্মারক হবে, কতজন খাবেন, ক্যাটারারকে আগে থেকে বলে রাখা প্রয়োজন। তাই আপনারা আগমন নিশ্চিত না করলে এই স্মারক তৈরির ব্যাপারে এবং খাওয়ার ব্যাপারে আমরা কিন্তু কোনো মাপ পাবো না। আপনারা জানেন, রেডিও জংশন কিন্তু প্রত্যেক বছর রেডিমেড স্মারক কেনেন না আপনাদের জন্য বাজারের সব থেকে সুদৃশ্য স্মারক আমরা অর্ডার দিয়ে তৈরি করাই, যেটা রীতিমতন তৈরি করতে হয়। তাই আপনারা এই বিষয়েও আমাদের পাশে থাকুন। যারা আমাদের পুরনো পত্রবন্ধু আছেন তারা তো জানেনই আমাদের কিভাবে কি মানের আমাদের সম্মেলন হয়। তাই আপনারা আমাদের পাশে থাকুন। 1 নভেম্বরের পর থেকে আপনারা 30শে নভেম্বর পর্যন্ত 250 টাকা খাওয়া খরচ বাবদ আমাদের প্রদান করবেন। বন্ধুরা, এই তো কদিন বাদেই তো আলোর উৎসব। হ্যাঁ, আমি সৌমেন কাকুর একটা মেসেজ পড়ে দিচ্ছি, একটা কমেন্টস পড়ে দিচ্ছি। সৌমেন কাকু কিন্তু বরাবর আমাদের বদনামি করেন, মানে হেডমাস্টারের মতন। ছাত্র কোনোদিনই তাদেরকে, ছাত্র তো নয়, ছাত্রছাত্রীরা কোনোদিন তাকে খুশি করতে পারেন না। কিন্তু আজ কিন্তু সৌভাগ্য আমাদের ছাত্রীদের, কারণ সৌমেন কাকু লিখেছেন, উপস্থাপনা গুণে অনন্যার চিঠির গভীরতা অতল তলের স্পর্শ তুলে আনলো। ধন্যবাদ উপস্থাপিকা মহাশয়াকে। সৌমেন কাকুর প্রশংসা পাওয়া না, তার নিন্দে করছি না, কারণ সৌমেন কাকু চান আমরা আরও সঠিক উচ্চারণ করি, পত্রালি আরও উন্নত মানের হোক। তার জন্য উনি কিন্তু বারবার আমাদের খুঁত ধরেন না, প্রশংসা খুব একটা পাই না, কারণ কাকুর লক্ষ্য যে পত্রালিকে আরও উন্নত মানে নিখুঁতভাবে পরিবেশন করা। তাই কাকুর এই প্রশংসাটি ঋতুপর্ণার বড্ড ভালো লাগলো। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, আলোর উৎসব আর কদিন বাদেই দীপাবলি। আলোয় আলোয় ছেয়ে যাবে সারা পৃথিবী এবং আকাশে উড়বে রঙিন ফানুস। আসুন না, এই উৎসবের আবহে আমরা লিখে ফেলি আলোর কথা। কি ভাবছেন? হ্যাঁ, ঠিক ভাবছেন। পত্রালির আগামী পক্ষের বিষয় আলোর উৎসব। বন্ধুরা, আলোর উৎসব বলতে শুধুমাত্র দীপাবলিতেই সীমাবদ্ধ থাকবে না দয়া করে। এরপরে আসছে ছট পুজো, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো। সব পুজোতেই তো আলো আলো আলো, শুধু আলো। তাই উৎসব জুড়ে থাকুক, আপনারা যে যেখানে থাকেন। একজন পত্রবন্ধু লিখেছেন চিঠি, একটু আগেই পড়লেন আমাদের এক উপস্থাপিকা, যে তার জঙ্গলমহলের এক উৎসব, প্রান্তিক কোনো উৎসব, সেগুলোকে আপনারা তুলে ধরুন। উৎসব মানেই কিন্তু আলো। তাই
পত্রালীর আগামী পক্ষের বিষয় আলোর উৎসব। 200 শব্দের মধ্যে চিঠি লিখুন, পাঠিয়ে দিন পত্রালীর ডাক বাক্সে। প্রবীর কুমার মুখার্জি লিখছেন, টাকিতে নিবাস এর রাজ্য সম্মেলন উপলক্ষে হাজির হয়েছি গতকাল। এই মাত্র সম্মেলন শেষে হোটেলে ফিরে এসেই বসে গিয়েছি পত্রালী আসরে। হ্যাঁ, তা তো বসতেই হবে। আপনাদের ভালোবাসায়, আপনাদের আন্তরিক এই স্নেহ বলবো বা এই যে পাশে থাকা বন্ধুত্বে পত্রালী আজ জনপ্রিয়তা পেয়েছে। এই কৃতিত্ব আপনাদের। হ্যাঁ, আমার গলাটা একটু বসে গিয়েছে, একটু রক্তে কিছু সমস্যাও ধরা পড়েছে। চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আবার গলায় ফিরে আসবো। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। না, চিঠি কিন্তু এখনো শেষ হয়নি, অনুষ্ঠান কিন্তু শেষ নয়। ভালো থাকুন, সুন্দর থাকুন। আলোর উৎসব দীপাবলি সবার জীবনে নিয়ে আসুক নতুন নতুন আলোর সঞ্চার। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো বিদায় বেলায় এই বিষয়ের চিঠিতে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন স্বপন কুমার এবারের চিঠি পাঠিয়েছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক ৭৪২৩০৪ থেকে। প্রিয় পত্রালী, তোমার বিষয় বিদায় বেলায়। 3 অক্ষরের ছোট্ট একটি শব্দ বিদায়, মাত্র 3 অক্ষর, কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা। শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে। কেন এমন হয়? কারণ এই যে বিদায় হচ্ছে বিচ্ছেদ, আর প্রত্যেক বিচ্ছেদের মাঝেই নিহিত থাকে নীল কষ্ট। বিদায় জীবনে শুধু একবারই নয়, এক জীবনে মানুষকে সম্মুখীন হতে হয় একাধিক বিদায়ের। সেই যে জন্মলগ্ন থেকে বিদায়ের সূচনা, তারপর জীবনে পথের বাঁকে বাঁকে আরো কত বিদায় যে অনিবার্য হয়ে আসে। মানব শিশু ভূমিষ্ঠ হয়েই কাঁদতে থাকে। কেন সে কাঁদে? সে তো কাঁদবেই। এতদিন মায়ের নারীর সঙ্গে তার যে বন্ধন ছিল, সেটি যে আজ ছিন্ন হলো। পরিবারের কন্যা রত্ন দেখতে দেখতে আদরের ওই ছোট্ট মেয়েটি একসময় বিয়ের উপযুক্ত হয়ে যায়। মা বাবা কিংবা ভাই বোনের চোখের মণিকে প্রকৃতির নিয়মে কোনো এক অচেনা অজানা ছেলের হাতে তুলে দিতে হয় পরম বিশ্বাস আর নির্ভরতায়। সকল মায়া মমতার বাঁধন ছেড়ে মেয়েটিকে চলে যেতে হয় নতুন পরিবেশে, নতুন মানুষের সাথে, নতুন স্বপ্ন নিয়ে নতুন সংগ্রামের পথে। এক পক্ষ পাওয়ার আনন্দে সুখের জোয়ারে ভাসে, অন্য পক্ষ হাসি মুখের আড়ালে হারানোর বেদনায় কষ্টগুলোকে বুকের মাঝে চাপা দিয়ে রাখে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন পিতা মাতা তার প্রিয় সোনামণিকে তুলে দেয় অশ্রুসিক্ত নয়নে জামাইয়ের হাতে, মেয়ের বাঁধ ভাঙা কান্না আর মা বাবার চোখের অশ্রুতে ভারী হয়ে যায় চারপাশের আকাশ বাতাস। আনন্দঘন মুহূর্তের বিদায় বেলায় জানান দেয় স্নেহ মমতার অদৃশ্য শক্তি। চিঠি পাঠিয়েছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক ৭৪২৩০৪ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অমিতাভ খা, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক ৭২২১৫৪ থেকে। প্রিয় পত্রালী, আসা যাওয়ার দুনিয়ায় বিদায় বেলার দৃশ্য দেখে বোঝা যায় মানুষটি কেমন ছিল। জীবনে সে কোনো দাগ রেখে গেল কিনা। মহাজনেরা বলেন, সহস্রজনী পার করে দুর্লভ মানব জন্ম লাভ করলে তা হেলায় হারানো উচিত নয়। সারা জীবন এমন কাজ করে যেতে হবে যাতে বিদায় বেলায় তোমার জন্য সবাই চোখের জল ফেলে। তাহলেই হবে সার্থক জন্ম তোমার। অথচ এই কদিন আগে দেখলাম অন্য এক ছবি। কৈলাস থেকে মা এলেন বাপের বাড়ি। মানুষ আনন্দে আত্মহারা। কি খাবে, কি পড়বে, কোথায় যাবে, কিভাবে দিন কাটাবে ভাবতে ভাবতেই এসে যায় মায়ের ফেরার পালা।
মা এসে দেখলেন নিজেদের নিয়েই ব্যস্ত মানুষ, তাকে সময় দেবার কেউ নেই। কেউ দুদণ্ড বসে সুখ দুঃখের গল্পও করেনি তার সাথে। নিজেদের পোশাক আশাক, রূপ সৌন্দর্য দেখাতে গিয়ে কেউ তাকিয়ে দেখার সময়ই পায় না। বিদায় বেলায় মায়ের ছলছলে দুটি চোখ যদি দেখত, তাহলে ঢাকের তালে নাচতে নাচতে মায়ের বিদায় বেলায় মিষ্টি মুখ করতে পারত না। যেখানে মাকে চোখের জলে বিদায় জানানো উচিত ছিল সন্তানদের, সেখানে মায়ের চোখে জল যেন যেন উল্টো পুরাণ। জানি না মায়েদের সারা জীবনের মতো বিদায় বেলাতেও চোখের জল ফেলতে ফেলতে চলে যাওয়াই রীতি কিনা। যদি তাই হয়, বদলাতে হবে এই রীতি। মায়েরা সারা জীবন কষ্ট করেন সন্তানদের সুখে রাখার জন্য, তাই সন্তানদের উচিত অন্তত তাদের বিদায় বেলায় তাদের সঙ্গে একটু সংযত আচরণ করা, তাতেই ওরা শান্তি পাবে। কিন্তু আমরা হতভাগা, তাও করি না। সকলকে শুভ বিজয়ার নমস্কার শ্রদ্ধা জানিয়ে চিঠি শেষ করেছেন অমিতাভ খাঁ, গ্রাম ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। सुना गम जुदाई का उठाते हैं लोग, जाने जिंदगी कैसे बिताते हैं लोग। दिन भी यहाँ तो लगे बरस के समान, हमें इंतजार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন বৈশালী বিশ্বাস, হাওড়া থেকে। সমুদ্রের শহর চৈতন্যদেব বাংলা ছেড়েছিল, বড় মন্দিরের অন্তরে হারিয়ে গেল একদিন। তারপর সমুদ্রে পা জড়িয়েছে একটা সভ্যতা, ব্যবসা, বেঁচে থাকা, এইসব কিছুর বাইরে সমুদ্র যাপন। যা কিছু বিরক্তি, বিভীষিকা, বাস্তবতা, রাগ সব ফেলে একান্তে। ঘরটাও পেয়েছিলাম তেমন। একটু এগোলেই সেই নীল জল ধরে এগিয়ে যাওয়া যায়। মাছের নৌকো, চাঁদ আর ঢেউয়ের আওয়াজ, দূরের আলো, সময় যেন হারিয়ে গেছে। সেই শহরটি আজ ছাড়বো আজ। শেষবারের মতো দেখছি সেই ছোট্ট গলিটা, যেটার খবর সেই চরিতামৃতে রয়েছে। সেখানকার ছানা পোড়া, খাজার দোকান, ডালপুরি, আর দূরের এক অসম্ভব ভাস্কর্যের নীরবতা, ক্ষমতার ধ্বংস, ভয় আর রহস্য, ভক্তি, প্রেম, ভালোবাসা। রক্তে লাল হয়ে যাওয়া নদীতে আর জল নেই। তীব্র সূর্যের আগুনে অতীতকে ছুঁয়ে দেখা। অতীত ঠিক দাঁড়িয়ে থাকে অন্তরে। আগেরবার এসেছিলাম 20 বছর আগে। যুব দম্পতির কাঁধে এখন বয়সের ছাপ, কিংবা তারও আগে ষোড়শী কিশোরী। বেশি দূরে যাস না কিন্তু, চমকে উঠি নিজের কণ্ঠে মায়ের বাক্য শুনে। স্নিকার্স বাজছে মেয়ে। সমুদ্র কারোর জন্য উদ্ধত মুহূর্ত, আবার কারো জন্য কালহীন চলা। শেষবারের বালুকা বেলায় দাঁড়িয়ে আমি। নতুন জুতোটা ভেজাচ্ছে মেয়ে, হাসছে। সমুদ্রের নীল গোধূলি লাল আকাশের সাথে মিশে যাচ্ছে। পাখি ঘরে ফিরছে, আর ঢেউয়ের আসা যাওয়া। ভাড়ায় নেওয়া চেয়ারের পাদানিটা বালিতে নড়বড় করছে। অটোওয়ালা ফোন করেছে, এসে গেছে। হঠাৎ চায়ের দোকানের লোকটা বলল, কিছু মনে করবেন না, আপনার মা বাবা কি ওপারের? হ্যাঁ মা, কেন?
আপনার মুখের আদল দেখে বললাম, আমরাও এসেছি ওপার থেকে ৭১-এ, দণ্ডকারণ্যের বদলে এখানে, তারপর সমুদ্র জানে। গাড়ি ছেড়ে দিয়েছে। বিদায় বেলায় থেকে গেলাম অতীতের হাত ধরে। ঘর জ্বলছে, পালাতে পালাতে সমুদ্র। অশোক দাঁড়িয়ে শান্তির মশাল নিয়ে বলছে, বাঁচা মরার পরে যে সুখ সে পথ বুদ্ধের। বুদ্ধং শরণং গচ্ছামি। এত সুন্দর একটি চিঠি পাঠিয়েছেন বৈশালী বিশ্বাস, হাওড়া থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন প্রতিমা পাল, শিরসারা বেলিয়াতর, বাঁকুড়া, ৭-২-২-১-৫-৫ থেকে। হে প্রিয় পত্রালী, আজ মনে পড়ে সেই ফেলে আসা বিগত দিনের কথা। বাবা মা দাদা বৌদিদের যখন বিয়ের পরদিন ছেড়ে এসেছিলাম, সানাইয়ের সুর একদিকে, অন্যদিকে মায়ের করুণ সুর, আর বাবার গুমড়ে ওঠা দুচোখ ভরা জল, দাদা বৌদির বুকে জড়িয়ে ফুপিয়ে কান্না। আজ ঠিক দুর্গা মায়ের বিদায় দেবার সময় বারবার মনে পড়ছে দুচোখ ভরা জল গাল বেয়ে গড়িয়ে আসছে। এদিকে ঢাকি ঢাকের তালে সুর বাজিয়ে চলেছে, আবার কবে আসবি মাগো বলে যা। বিদায় বেলায় খুব মনে পড়ে 4টা দিন কেটেছে হাসি খেলায়। তোর আশাতে ঘর ছেড়েছি বউ ছেলে খেতে পাবে বলে, এমন করে কাঁদিয়ে মাগো যাচ্ছিস তুই চলে। আসছে বছর আসবি আবার শরতের নতুন ছন্দে, আবার কাঁধে উঠবে ঢাক তোর আশার আনন্দে। সিঁদুর খেলায় মত্ত সবাই হাসি আনন্দ উল্লাসে, তবুও সব থেকে বেশি কষ্ট বাড়ির গিন্নিমার মনে। কত আয়োজন, কত দিন ধরে চলেছে মাগো, আর তুই 4 দিনে সমাপন করে চলে যাচ্ছিস। তুই এসেছিলি বলে বাড়ির মেয়েগুলো শ্বশুর বাড়ি থেকে জামাই নাতি নাতনি নিয়ে 4 দিন ঘর আলো হয়েছিল। তুই চলে গেলে ওরা যে যার বাড়ি ফিরে যাবে। আর কটা দিন রইতে পারলি না মা, আবার কবে আসবি, কখন সেই পরের বছর তোর অপেক্ষায় পথ চেয়ে বসে থাকবো। বিদায় দিতে তোকে মন চায় না, তবু চোখের জলে হলেও তোকে বিদায় দিতেই হবে। সামনে বছর তাড়াতাড়ি চলে আসিস। বিদায় বেলায় আবারও বলি, চোখের জলে গিয়েও খুব ভালো থাকিস আর সবাইকে ভালো রাখিস। চিঠি পাঠিয়েছিলেন প্রতিমা পাল, শিরসারা বেলিয়াতর, বাঁকুড়া, সূচক ৭-২-২-১-৫-৫ থেকে। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে, কে গো দিশাহারা। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে, কে গো দিশাহারা। কে প্রথম জাগানো সুখে হেসেছি, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, দুজনারে দুটি হৃদয় একাকার করে নিয়েছি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম হারানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। এবারে চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মোগরা, জেলা হুগলি, সূচক ৭-১-২-১-৪-৮ থেকে। প্রিয় ভাষী পত্রালী, আজই তো দশমী।
মা মেনকার আদরের উমা ফিরে যাবে স্বামীর ঘর কৈলাসে। আঁচলে চোখ মুছছেন তিনি। বছরে মাত্র 3টি দিন তিনি কাছে পান তাঁর নয়নের মণিকে। আজ তাকে বিদায় জানাতে হবে অশ্রু জলে। এবার যে পরিস্থিতিতে মা আমার এলো, চারিদিকে হাহাকার, বিদ্রোহ, এক দ্রোহকাল চলছে। মা জগৎজননী কি করে এক মায়ের জাতির ওপর এই নিষ্ঠুর অত্যাচার সহ্য করে? এবার তার মুখে হাসি দেখিনি, চোখে দেখেছি আগুন। তার কমবয়সী সন্তানেরা রাস্তায় বসে অনশন করছে, রাত জাগছে, রাত দখল করে। তাই আমার মায়ের চোখে ঘুম নেই। আজ বিদায় বেলায় কিভাবে তাকে নিজ গৃহে পাঠাবো, আমার বুকে যে মোচড় দিচ্ছে। ব্যাগেজ সব গোছানো হয়ে গেছে। গিরিরাজও মা মেনকাকে প্রণাম করে অশ্রুসিক্ত মা দুর্গা বলেন, তবে আসি। মা মেনকা বলেন, একটা কিছু বিহিত করে গেলি না মা? দুষ্টের দমন আর শিষ্টের পালনই তো তোর কাজ। তুই অসুরে নাসিনি, এই রক্ত বীজের বংশধরদের দমন তো করে এসেছিস এতদিন। কৈলাস যাবার পথে ধারচোলা হয়ে ভারতের শেষ সীমানা গার্বিয়ানে গিয়ে লক্ষ্মী বলেন, মা এবার যে আমায় বিদায় নিতে হবে। কার্তিক বলেন, কেন রে দিদি, তুই বাড়ি যাবি না? লক্ষ্মী বলেন, না রে ভাই, আমার কোজাগরি পুজো আছে না। গণেশ বলেন, তুইও রাত দখল, ভোর দখল করবি মায়ের মতো। এবার তো বামুন ঠাকুর ঢাকি জোগাড়ে সবাইকে রাত ভোর দখল করে জাগিয়ে রেখেছিল মা। সারাদিন পুজো প্যান্ডেলে ভোঁ ভাঁ। লক্ষ্মী বলেন, আমার পুজোটাই কোজাগরি পূর্ণিমায়, কোজাগরে। তাই তারই ঘরে আমি বিহারে। আসন্ন দীপাবলির শুভেচ্ছা রইল। লিখছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। মানিক কুমার হাজরা, গ্রাম পোস্ট মুরলী ডাঙ্গাল, জেলা বীরভূম, সূচক 731216 থেকে। ঋতুপর্ণা পত্রালী, খোলা জানালা বেয়ে চোখ যায় যদ্দূর, বিদায়ী শরতের অসামান্য রূপের ডালি। বসেছি জানলার ধারে, মনে পড়ে যায় আমার এক সদ্য পত্নী হারা বাল্যবন্ধুর কথা। ফোনে ওর পত্নী বিয়োগের খবরটা পেয়েই ওর বাড়ি গেলাম। সংসারে কান্নার রোল। আজই রাতে বন্ধুর স্ত্রী পরলোক গমন করেছে। চৌকিতে বসলাম, বন্ধু ধীর পায়ে কাছে এসে বসলো, যেন একটা পাথর। বুকে জড়িয়ে ধরে সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সব শেষ হয়ে গেল রে মানিক, সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। সে বিগত রাতে স্ত্রীর বিদায় বেলার ঘটনাটা বলতে শুরু করলো। বৈশাখের নিকষ কালো গুমোট রাত, অসুস্থ সে আমার পাশে শায়িত। মাথায় কপালে হাত বুলিয়ে দিচ্ছি, দূরে রাত পাখিরা ডানা ঝাপটায়। একটা হুতুম পেঁচা কর্কশ স্বরে ডেকে ওঠে। মনটা এক অশনি সংকেতে ভরে যায়। মনে পড়ছে কত কত স্মৃতি, ছায়া ছায়ায় চলে যাওয়া কত গ্রীষ্ম রাতের বৃষ্টির রেণু ওড়ার চিহ্ন, কত ভালোবাসা, কত খুনসুটি। সে আমার পানে তাকিয়ে মিটিমিটি হাসছিল। এমন হাসি তো অনেকবার দেখেছি, তবে আজকেরটা এত মধুর লাগছে কেন? আমার মনটা আমাকেই জিজ্ঞেস করলো, কি রে, তোর সেই 19-এর উর্বশীর হাসিটা আজও যে তেমনই? মনটা ইশারায় বুঝিয়ে দেয় আজকের হাসিটার মানে। এখন আমি অবসন্ন। সে বলে, আমি চলে গেলে দুঃখ করো না, আমি যে তোমার পাশে পাশেই থাকবো। তারপর পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সে ঘুম আর ভাঙল না। চিরবিদায় জানিয়ে সে চলে গেল। ওর বিদায় বেলায় আমি যে এক সাথী হারা। চিঠিটি পাঠিয়েছেন মানিক কুমার হাজরা, গ্রাম পোস্ট মুরলী ডাঙ্গাল, জেলা বীরভূম, সূচক 731216 থেকে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল, গান ছিল এই প্রাণে। মন খুশি উর্বশী সেই রাতে,
সব ভালো লাগছিল, তুমি ছিলে তাই। মন ছিল মনের ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। কি বন্ধুরা, বিদায় বেলায় চিঠি শুনতে শুনতে শেষকালে যদি এমন ভালোবাসার গান শুনতে পাওয়া যায়, বড্ড ভালো লাগে, তাই না? বোধহয় আমরা বলতে পারি মধুরেণ সমাপয়েত। বন্ধুরা, মধুরেণ সমাপয়েত কথাটা একটু চেনা চেনা লাগছে নাকি? হ্যাঁ, পত্রালি রেডিও জংশন যে সম্মেলন করে প্রত্যেক বছর, আমাদের কিন্তু পত্রলেখিকা বন্ধু এবং রেডিও জংশনের রেডিও জংশনের একজন উপদেষ্টা এবং পত্রালি পত্র সংকলনের যিনি প্রকাশক, সে দীপা বাগচি দিদি আমাদের কিন্তু মধুরেণও সমাপয়েত করান। তা বন্ধুরা, মনে আছে নাকি সেই নারকেল নাড়ুর কথা? আগামী বছর ৪র্থ বর্ষীয় সাহিত্য সম্মেলনে সেই নারকেল নাড়ু কিন্তু আমরা আস্বাদ নেব, দিদি কিন্তু বলে রেখেছেন। তাজিলাল কাকু লিখছেন, থাকছি আমি শ্রীরামপুরে IM এর ঘরে, সফল হবেই মিলন মেলা, লক্ষ্য শ্রোতার ঘরে। হলাম আমি বুড়ো কাকু, চঞ্চল আমার সোনা, রেডিও জংশন এখন জেগো, সব মহলে জানা। বন্ধুরা, টাকিতেও কিন্তু আমাদের এই কণ্ঠস্বর আজকে পৌঁছে গেছে, কারণ অঞ্জলি দিয়ে ওই দূর থেকে হাত নাড়ছে, ওই টাকি থেকে হাত নাড়ছে। আজ এ পর্যন্তই। শুনলেন রেডিও জংশনের 269তম পর্ব। বিষয় ছিল বিদায় বেলায়। চিঠি পড়ছিলাম আমি চঞ্চল, আমার সাথে রত্না ও ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। আবার আসছি আগামীকাল সোমবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। সামনেই তো আলোর উৎসব। আজকের মতন শুভরাত্রি।